অফ বেড, অ্যাগ্রাভেশন এট নাইট এন্ড এক্সুডেশনস, এই কিনোট গুলো নিয়ে আলোচনা করব। আমরা শুরু করি মায়াজম নিয়ে। তো মায়াজম আপনারা অবশ্যই জানেন যে মায়াজম হচ্ছে কোনো বিষয় আমাদের জন্য, বিশেষ করে আমরা যারা ক্রনিক ডিজিজ ট্রিটমেন্ট করি, আর যদি মায়াজমেটিক অবস্ট্রাকশন আমরা যদি আহ, দূর না করতে পারি, পাশাপাশি হচ্ছে আহ, অনেক মেডিসিন গুলো পেশেন্টের সাথে কমপ্লিট সিমিলিমাম করতে হলে মায়াজমের বিষয়টা আমাদের সামনে চলে আসে। যেমনটা ডক্টর জে.এইচ. অ্যালেন বলেছেন তার ক্রনিক মায়াজম বইতে। উনি বলেছেন, উই ক্যান নট সিলেক্ট দ্য মোস্ট সিমিলার রেমেডি পসিবল unless we understand the phenomenon of the acting and basic myosomes. For the true similia is always based on the existing basic myosomes, whether we be conscious or unconscious of the fact. মানে মূল কথা হচ্ছে, আমরা যদি একটা সিমিলিমাম একটা মেডিসিন যদি কমপ্লিটলি আমরা যদি পেশেন্টকে দিতে চাই, তাহলে মায়োজমেটিক ব্যাকগ্রাউন্ড অফ মেডিসিন এন্ড মায়োজমেটিক ব্যাকগ্রাউন্ড অফ পেশেন্ট, এই দুইটাতেও সিমিলারিটি আমাদেরকে কনসিডার করতে হবে। তাহলে ক্রনিক কেসগুলোর ক্ষেত্রে আমাদের সাকসেস রেটটা অনেক বেড়ে যাবে। তো সেক্ষেত্রে আমি শুরু করি সোরা। আমি আজকে মেইনলি হচ্ছে স্কিনের উপরে কথা বলবো, মায়োজমের প্রত্যেকটা মায়োজমের স্কিন সিমটমস গুলো নিয়ে। সোরা, আমরা জানি সোরা হচ্ছে একটা সেন্সিটাইজিং মায়াজম। মেন্টালি যেমন এই পেশেন্ট গুলো খুবই সেন্সিটিভ, এবং ফিজিক্যালি ওর স্কিনের দিক থেকে তারা খুবই সেন্সিটিভ, গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল সিস্টেমেও খুবই সেন্সিটিভ। তো এই সেন্সিটিভ বিষয়টি হচ্ছে, আমরা জানি যে সোরা হচ্ছে একটা পেশেন্টের ফাংশনাল ডিস্টারবেন্স টুকু সোরা মেইনলি করতে পারে, বা সোরিক মায়োজম পেশেন্টের ফাংশনাল ডিস্টারবেন্সটা করতে পারে, কিন্তু স্ট্রাকচারাল ডিস্টারবেন্সটা করে মেইনলি সিফিলিটিক মায়োজম। সাইকোসিসের ব্যাপারে যদি আমরা একটা একদম প্রাইমারি একটা ধারণা নিই, এটা হচ্ছে প্রলিফারেটিভ মায়োজম বলা হয়। মানে হচ্ছে প্রলিফারেশন, মানে গ্রোথ, ওভার গ্রোথ। মেইনলি হচ্ছে সাপ্রেসড গনোরিয়া থেকে এই মায়োজমের উৎপত্তি। আচ্ছা, আর সিফিলিস হচ্ছে, এটা মেইনলি শ্যাঙ্কার মায়োজম বলে অথবা ডিস্ট্রাকটিভ মায়োজম বলে। এখানে আমরা ডিজেনারেশন, ডিস্ট্রাকশন, ডিসফাংশন, এই বিষয়গুলো আমরা এখানে পাই। স্কিনের ক্ষেত্রে আমরা দেখি যে সোরিক মায়োজমের স্কিন সবসময় ড্রাই থাকে। ড্রাই থাকে, কেন ড্রাই থাকে? কারণ এখানে এদের কোনো ডিসচার্জ, মানে সোরিক পেশেন্টের ডিসচার্জ গুলো খুবই কম থাকে। যেমন তাদের ঘাম খুবই কম থাকে, তাদের যে সিবেসিয়াস গ্ল্যান্ডের যে সিক্রেশন, আমরা স্বাভাবিকভাবে দেখি অনেকের ফেস অয়েলি থাকে, তৈলাক্ত থাকে, অনেকের ফেস থাকে ড্রাই, শুষ্ক। তো এই অয়েলি হওয়ার পেছনে মেইন রেসপন্সিবল বিষয় হচ্ছে হরমোন, অ্যান্ড্রোজেন হরমোন, যা স্টিমুলেট করার মাধ্যমে আমাদের সিবেসিয়াস গ্ল্যান্ড থেকে সেবাম সিক্রেশন হয়, যার ফলে ফেসটা অয়েলি থাকে, স্কিন অয়েলি থাকে। তো আমরা এটা যখন একনি পড়িয়েছিলাম তখন আমরা এটা নিয়ে কথা বলেছি। তো স্কিনটা ড্রাই থাকে সোরার, এবং সাইকোসিস সাইকোটিক মায়োজমের স্কিনটা থাকে হচ্ছে অয়েলি, তেল তেলে থাকে, তৈলাক্ত থাকে। এবং সোরিক মায়োজমের স্কিন রাফ, খসখসে থাকে, আনওয়াশড অ্যাপিয়ারেন্স, ধুয়ে আসলেও মনে হয় যেন ধুয়ে নাই, পরিষ্কার করে নাই, অপরিচ্ছন্ন, আনহেলথি, অস্বাস্থ্যকর। এবং ছোট ছোট ইনজুরি গুলো দেখা যায় যে এগুলোর মধ্যে জাস্ট ইনফেক্টেড হয়ে যায় এবং সহজে শুকাতে চায় না। এই টেন্ডেন্সিটা কিন্তু সোরিক মায়োজম বা সালফারের মধ্যে আমরা এটা পড়ে আসছি, সালফারের মধ্যে এটা পাওয়া যায়, হিপার সালফ নাইট্রিক অ্যাসিড, সালফার, এই মানে মেডিসিন গুলোর মধ্যে এটা আমরা দেখি। সাইলেশিয়া, যে জাস্ট ছোট ইনফেকশন বাট শুকাচ্ছে না, এটা সোরিক মায়োজমের ক্ষেত্রেও দেখা যায়। ছোট ইনফেকশন, জাস্ট সুপারফিশিয়ালি একদম ছোট, বাট শুকাচ্ছে না, অনেক দিন থেকেই আছে। কিন্তু ডিপ আলসার যখন দেখা যাবে, সেখানে কিন্তু এটা সিফিলিটিক মায়োজমের দিকে চলে যাবে। কিন্তু এই যে স্কিনের এই কন্ডিশন গুলো, এর সাথে কিন্তু তাদের একটা ইচিং সব সময় থাকবে, ইচিংটা সব সময় থাকবে, চুলকানি সব সময় তাদের মধ্যে লেগেই থাকবে। সাইকোসিস
যে মায়োজোম আমরা বলছি প্রলিফারেটিভ মায়োজোম। সো এখানে ওয়ার্ডস মানে আঁচিল দেখা দিবে সব সময়, মোলস, গ্রোথস, হ্যাঁ, যে কোনো ধরনের লাইপোমা অথবা গ্যাংলিয়নিক সিস্ট বা আদার্স হাইপারট্রফি, হাইপারপ্লেসিয়া সবকিছুই এখানে দেখা যাবে এই সাইকোটিক মায়োজোমের মধ্যে, সাইকোটিক পেশেন্টের মধ্যে দেখা যাবে। এবং স্কিনের কালারটা হয়ে যাবে হলো আহ, এই সোরিক পেশেন্টের স্কিনের কালার কিছুটা ইয়েলোইশ হবে, হলদেটে হবে। আর সাইকোটিক মায়াজমের কিছুটা ব্ল্যাকিশ হবে, কালো, মানে যেখানে তার লেশন হবে, যেখানে সমস্যা সেই জায়গাটা কালো হয়ে যেতে চাইবে। সিফিলিটিক মায়াজমের স্কিনের কালারটা হয়ে যাবে কপারি টাইপের। এখন কপারি কালার কি, আমি জাস্ট একটা ছবি আপনাদেরকে দিয়ে রাখছি, এই ছবিটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে কপারি কালার বা কপার কালার কি। বাদামি অথবা লাল অথবা কপার কালার এরকম হয়ে যাবে। কিন্তু সিফিলিটিক মায়োজমের স্কিনের লেশন গুলোর মধ্যে খুব একটা চুলকানি থাকবে না। হ্যাঁ, তার সেখানে ইরাপ মানে প্রবলেম থাকবে, বিশেষ করে যখনই চুলকানি আমরা চিন্তা করব, এখানেও সহজেই তাদের আলসার হয়ে যাবে এবং আলসার গুলো খুবই ডিপ আলসার হবে। আচ্ছা, এরপরে হচ্ছে কারেক্টার। এগুলো এই এই ইনফরমেশন গুলো আমি মেইনলি হচ্ছে আপনার জেইচ এলেন এর যে ক্রনিক মায়াজম বইটি আছে এবং হরিমোহন চৌধুরী, ডক্টর হরিমোহন চৌধুরী ওনার একটা বই আছে মায়াজমের উপরে, এই বইগুলো থেকে কালেকশন করেছি। আরো কিছু বই আমি হেল্প নিয়ে। কারেক্টার হচ্ছে আমরা তো বলছি সোরিক পেশেন্টের স্কিনে ইচিংটা এভরি টাইম থাকবে, বার্নিং, জ্বালা পোড়া থাকবে, এবং এই ইচিংটা হবে তাদের ভোলাপটাস নেচার। আমরা সালফারে পড়ে এসেছি, ভোলাপটাস মানে হচ্ছে সুখকর চুলকানি, মানে আরাম লাগবে, যত চুলকাবে তত ভালো লাগবে। টিকলিং একটা সুরসুরানি একটা ভাব থাকবে, সরসর একটা ভাব থাকবে, ইচিং। আচ্ছা, পেশেন্ট রাবস এন্ড স্ক্র্যাচেস, জায়গাটাকে সে রাবিং করবে, ঘষাঘষি করবে এবং স্ক্র্যাচ স্ক্র্যাচ করবে, এবং যে পর্যন্ত না তার ব্লাড আসবে সে পর্যন্তই, কিন্তু ব্লাড আসার পরে তার একটা জ্বালা শুরু হয়ে যাবে। আচ্ছা, তো আর সাইকোটিক যেই স্কিন লেশন গুলো থাকবে সেখানে দেখা যাবে স্কেলস, প্যাচি স্কেলস, মানে গোলাকার গোলাকার একটা আপনার স্কেলস, মাছের আঁশটে আঁশ যেরকম উঠে যায় সেরকম একটা স্কেলিং বা স্কেলস দেখা যাবে। আর যেমনটা একজিমা এক্সফোলিয়েটার মধ্যে আমরা দেখেছি স্কিনের ক্লাস করার সময়, আহ এগুলো হারপেস জোস্টার, এটা একটা ভাইরাস, হারপেস জোস্টার ভাইরাস। তো বিষয় হলো এই জিনিসগুলো থাকবে। এবং রিংওয়ার্ম, যে কোনো ধরনের দাঁত যেটা হচ্ছে পেঁচি, মানে একটা জায়গায়, মানে গোলাকার একটা জায়গায় লেশন গুলো দেখা যাবে, এগুলো কিন্তু সাইকোটিক, অবশ্যই সাইকোটিক। রিংওয়ার্ম, যে কোনো ধরনের রিংওয়ার্ম। সিফিলিসের এই স্কিনের ক্যারেক্টারটা হবে এখানে মেইনলি জয়েন্ট, জয়েন্টের মধ্যে তার ইরাপশন গুলো দেখা যাবে, এবং ইরাপশন গুলো এখানে ইরাপশন হবে একটা জায়গা গোলাকার হয়ে, মানে কয়েকটা জায়গায় গ্রুপ গ্রুপ করে হবে আর কি, বিভিন্ন জায়গায় গ্রুপ গ্রুপ করে অনেকগুলো একসাথে হবে সার্কুলার হয়ে, এবং রিং শেপড, যেটা আমরা সাইকোটিকেও কিছুটা এরকম দেখি, আবার সিফিলিটিকেও দেখি। কিন্তু সিফিলিটিকে কোনো ইচিং থাকবে না, সাইকোটিকেও কিন্তু ইচিং থাকবে, সিফিলিটিকে কোনো ইচিং থাকবে না। আচ্ছা, তো এটা আমরা দেখব। এবং এই সিফিলিটিক যে ইরাপশন গুলোর মধ্যে দেখা যাবে স্কেলস, যেটা আমরা বলছি আঁশ বা ক্রাস্ট, যে সেখানে যে পুজটা দেখা যাবে সেই পুজটা হবে একেবারে ক্রাস্ট, মানে স্টিকি ডিসচার্জ, যেটা আমরা গ্রাফাইটিসে পড়ে এসেছি সেই রকম ডিসচার্জ হবে, এবং ডিসচার্জটা খুবই ঘন হবে, একদম মানে উপরে আপনার মামড়ি পড়ে যাওয়া যেরকম মানে আমরা পড়ে আসছি, ওই টাইপের একটা মোটা একটা মেমব্রেনের মতো, পর্দার মতো পড়ে যাবে, যেটাকে আমরা জাস্ট উপরে যদি উঠাতে চাই নিচ থেকে দেখা গেল পুজ, প্রচুর প্রচুর পুজ বের হবে, এরকম একটা কন্ডিশন দেখা যাবে। আর সাথে সিফিলিটিক যে মায়াজম, এর সাথে স্কিনের এই কমপ্লেন গুলোর সাথে আমরা গ্ল্যান্ডুলার একটা ইনভলভমেন্ট দেখব, গ্ল্যান্ড গুলো ফুলে যাবে। যদিও এটা ডক্টর জেইচ অ্যালেন বলেছেন, গ্ল্যান্ডুলার ইনভলভমেন্ট যখনই আসবে তখন সেটাকে উনি বলেছেন সিফিলিটিক। কিন্তু আমরা এই জিনিসটা নিয়ে কন্ট্রোভার্সির মধ্যে আছি। আহ, আমি আপনার হচ্ছে এর আগে বলেছি, ডক্টর নেশের কথা বলেছি, ডক্টর হেনিম্যানের কথা উঠে আসছে,
এবং দেখা যাচ্ছে জর্জ বিথলকাস বলেছেন। আমরা এরপরেও দেখেছি যে ডক্টর জেইচ ক্লার্ক বলেছেন, ডক্টর ফেরিংটন বলেছেন যে এই গ্ল্যান্ডুলার ইনভলভমেন্ট গুলো বা ইনলার্জমেন্ট গুলো এটা হচ্ছে সোরিক বা সোরিক ইন নেচার, স্ক্রোফিউলার যে কন্ডিশন গুলো সোরিক ইন নেচার। তো এখন এটা নিয়ে জাস্ট একটা আমাদের ডিবেট এর আগেও হয়েছে। এই আমি যেটা মনে করি সেটা হচ্ছে যেখানে খুবই পেইনফুল কন্ডিশন তৈরি হবে, সেই পেইনফুল কন্ডিশনটা, যেমন আমরা বলেছি সোরা ফাংশনাল যে আহ, এটা কি করে, ফাংশনাল ডিস্টারবেন্স করে। যদি কতটুকু পর্যন্তই থাকে তাহলে সেটা সরিক, কিন্তু যখন এটা দেখা যাবে যে ডিস্ট্রাকটিভ কন্ডিশনের দিকে চলে যাচ্ছে, খুবই পেইন, অনেক বেশি সোয়েলিং, পেশেন্টের জন্য খুবই ইনটলারেন্ট কন্ডিশন, বা এই এই অবস্থাটাকে আমরা সিফিলিটিক, অবশ্যই ডিস্ট্রাকটিভ কন্ডিশনে চলে গেলে এটা সিফিলিটিক হয়ে যাবে। আচ্ছা, এরপরে হচ্ছে ডিসচার্জ। আমরা অলরেডি বলেছি সোরিক পেশেন্টের ক্ষেত্রে ডিসচার্জ খুবই কম হবে, ড্রাইনেস থাকবে। এখানে এই ড্রাইনেসের পিছনে অনেকগুলো কারণ আছে। আমরা যেটা বলেছি যে এদের ডিসচার্জ গুলো কম হওয়ার কারণে ড্রাইনেস হবে, স্কিনে ডিসচার্জ। ডিসচার্জ কি, সোয়েট গ্ল্যান্ডের ডিসচার্জ, মানে এদের ঘামও কিন্তু কম হবে। শরীর পেশেন্টের ঘামও কিন্তু কম, খুবই কম। যেটা সোয়েট গ্ল্যান্ড থেকেই তো ঘাম হয়, ঘামটা কম, সিমেসিস গ্ল্যান্ডের ডিসচার্জ কম। এই কমের কারণে দেখা যাচ্ছে তাদের ড্রাইনেসটা আসবে। কিন্তু সাইকোটিক পেশেন্টের তো আমরা বলেছি যে অয়েলি, সাথে সাইকোটিক পেশেন্টের এই স্কিন ইরাপশন থেকে একটা লবণাক্ত একটা ঘ্রাণ বা গন্ধ, মাছের মানে মাছের যে মাছ থেকে যেরকম গন্ধ আসে এরকম একটা গন্ধ, এবং হচ্ছে পাঞ্জেন্ট বা ঝাল বা ঝাঁঝালো গন্ধ এরকম দেখা যাবে। সাথে যখন গ্রিনিশ যদি ডিসচার্জ হয়, কিছুটা সবুজ ডিসচার্জ যদি হয়, তাহলে সেক্ষেত্রে আমরা সাইকোটিক চিন্তা করব। আর সিফিলিটিক মায়োজমের অফেন্সিভ হবে, ডিসচার্জ গুলো খুবই অফেন্সিভ হবে। আমরা সোরিক পেশেন্টের এই স্কিন ডিজিজের ক্ষেত্র বা তাদের শরীর থেকেও খুবই অফেন্সিভ, মানে স্মেল আসবে, দুর্গন্ধ আসবে। কিন্তু সিফিলিটিক পেশেন্টের হচ্ছে ডিসচার্জ গুলো থেকে অফেন্সিভ অফেন্সিভ গন্ধ আসবে, ফাউল পুট্রিড অফেন্সিভ, খুবই দুর্গন্ধ আসবে, পচা দুর্গন্ধ আসবে। আচ্ছা, তারপর হলো আমরা স্বাভাবিকভাবে সিফিলিটিক পেশেন্টের যেই কন্ডিশন গুলো, আমরা স্বাভাবিকভাবে নাইট টাইমে এগ্রাভেশন দেখবো, রাত্রিবেলা এগ্রাভেশন দেখবো। যদিও সোরার স্কিন ডিজিজটা রাতে বিছানার গরমে এগ্রাভেশন, এটা আমরা দেখে আসছি। সোরিক পেশেন্টের হচ্ছে সন্ধ্যার দিকে, বিশেষ করে মধ্যরাতের আগে, হিট অফ বেড, বিছানার গরমে, এবং যখন কাপড় চোপড় তারা চেঞ্জ করবে তখন তাদের চুলকানি গুলো বেড়ে যাবে। সাইকোটিক পেশেন্টের রাতে, আফটার মিডনাইট, মধ্যরাতের পরে, তারপর হচ্ছে রাইডিং, যদি সে গাড়িতে চলাফেরা করে, মানসিক পরিশ্রম করে, তাহলে তার কষ্টগুলো বেড়ে যাবে। আচ্ছা, এরপর হলো ক্লিনিক্যাল কিছু কন্ডিশন এখানে আছে, যেমন সোরিক পেশেন্টদের পিম্পলস, হারপিস, ক্রাস্ট, রাউন্ড এন্ড রেড স্পটস অন দ্য স্কিন, হুইট লো, যেটাকে আমরা আঙ্গুল হাড়া বলে আসছি, কর্ডস এন্ড বয়েলস, এগুলো মোটামুটি যে পায়ে কড়া পড়ে, যেটা দেখা যাচ্ছে, আমরা দেখেছি সালফারের পেশেন্টের জাস্ট হচ্ছে জুতা পরলে সেই জুতার ঘষা লেগে তার পায়ে কর্ন তৈরি হয়, কড়া পড়ে, এগুলো আমরা দেখেছি, বয়েলস, এবং ছোট ছোট যে ফোঁড়াগুলো আছে, এবং একজিমা, এই বিষয়গুলো আমরা সোরিক পেশেন্টের মধ্যে দেখব। সাইকোটিক পেশেন্টে আমরা স্বাভাবিকভাবে আমরা এই যে দাড়িতে অনেক সময় দেখা যাচ্ছে ফাঙ্গাল ইনফেকশন বলে, হ্যাঁ, আপনার লাইকেন প্ল্যানাস অথবা টিনিয়া বারবি, যে ফাঙ্গাল যে কোনো ধরনের ইনফেকশন, এগুলো কিন্তু সাইকোটিক। এবং যে কোনো ধরনের রিংওয়ার্ম, আমরা বলেছি দাঁত, এগুলো কিন্তু সাইকোটিক। সিফিলিটিক দেখা যাচ্ছে স্কার টিস্যু, যদি কোনো একটা জায়গায়, আমরা এটা এটা অনেকবারই বলেছি, স্কার টিস্যু কি, নতুন একটা জায়গায় যখন কেটে যায়, অথবা একটা জায়গায় আপনার, যেমন একটা পেশেন্ট আমার কাছে এসেছে, তার দেখা যাচ্ছে বুকের মধ্যে একটা ছোট ফোড়ার মতো হয়েছে, এবং ফোড়াটা খুবই ইচিং ছিল, চুলকাতো। ফোড়া বলতে একদম ছোট, এটাকে ভেসিকুলার ইরাপশন বলি আমি, ফোড়া না বলি, ভেসিকুলার ইরাপশন। পানি নিয়ে উঠেছে, উঠার পরে এটা খুবই চুলকাতো। তো চুলকাতে চুলকাতে একটা সময় তার ওই যে পানিগুলো বের হয়ে যাওয়ার পরে আস্তে আস্তে দেখা যাচ্ছে ওই জায়গাটার মধ্যে কিছু নতুন করে কোষ বা টিস্যু, কলা তৈরি হয়ে সেই জায়গাটা ফুলে গিয়েছে, যেটাকে আমরা কেলয়েড বলি,
বা স্কার টিস্যু, নতুন নতুন টিস্যু যখন জমে জায়গাটা ফুলে যায় সেটা স্কার টিস্যু, জাস্ট নোডিউলের মতো হয়ে যায় সেটা স্কার মানে এই। তো এই সিকেট্রিক্যাল টিস্যু বা স্কার টিস্যু, এই জিনিসগুলো যখনই জমবে, হ্যাঁ, এবং হচ্ছে গ্যাংগ্রিন দেখা যাবে, গ্যাংগ্রিনাস স্পটস দেখা যাবে, এগুলো হচ্ছে সিফিলিটিক কন্ডিশন। আমরা সবসময় জানি যে কোনো ধরনের আঁচিল এগুলো হচ্ছে সাইকোটিক, কিন্তু ডক্টর হরিমোহন চৌধুরী উনি বলছেন যখন মুখের মধ্যে আঁচিল হয়, ওয়ার্ডস অন দ্য ফেস, যখন মুখের মধ্যে আঁচিল হয় এবং লোয়ার আর্মস, মানে আপনার আমাদের যে আর্ম বা বাহু আছে, বাহুর নিচের দিকে যখন হয়, হ্যান্ড হাতে যখন আঁচিল হয়, এগুলোকে উনি সোরিক বলেছেন। এই ক্লিনিক্যাল এই কন্ডিশন গুলোকে উনি বলেছেন সোরিক। কিন্তু যখন দেখা যাবে যে ভেরুকা ভালগারিস, ভেরুকা ফিলিফর্মিস, আপনারা জানেন যে ফাইলিফর্ম ওয়ার্ডস বলে একটা ওয়ার্ডস আছে, ভেরুকা ভালগারিস নামে আরেকটা ওয়ার্ডস আছে, ভেরুকা প্লান্টা নামে আরেকটা ওয়ার্ডস আছে, হ্যাঁ, আঁচিল আছে। এই আঁচিলগুলো হচ্ছে এই আঁচিলগুলো হচ্ছে সাইকোটিক ইন নেচার। তবে সাথে যদি সেক্সুয়াল যে অর্গানগুলো আছে সে অর্গানগুলো যদি ইনভলভ থাকে, ওই অর্গানগুলোর মধ্যে যদি ওয়ার্ডস থাকে, আঁচিল থাকে, তাহলে সেক্ষেত্রে একটু কাইন্ডলি গেটটা লাগিয়ে দিয়ে, গেটটা একটু লাগিয়ে দিয়ে, সরি। আচ্ছা, এই কন্ডিশন গুলো হচ্ছে সাইকোটিক। সিফিলিটিক মায়াজমে আমরা দেখি যে কন্ডাইলোমাটা একুমিনেটা, এটা আমরা সবাই অনেকেই চিনি, না না চিনলে এটা নিয়ে আমরা পরে কথা বলবো। এবং এই আমরা যে ভেরুকা একুমিনাটা বা ভেরুকা ভালগারিস, এগুলোর মধ্যেও কিন্তু দেখা যাচ্ছে সিফিলিটিক একটা কন্ডিশনও থাকে। সহজেই একটু টাচ লাগলেই প্রচুর রক্তক্ষরণ হয়, অনেক ব্যথা হয়, হ্যাঁ, এই কন্ডিশন গুলো দেখা যায় যে আপনার সিফিলিটিক মায়াজম কভার করে। এগুলো হরিমোহন চৌধুরী এইভাবে করে জাস্ট হলো ক্লিনিক্যাল কন্ডিশন বা পার্ট, বডির পার্ট গুলোকে ইন্ডিকেট করে উনি এই মায়াজম গুলোকে এভাবে বলেছেন। আমরা যদি একটু চিন্তা করি, আমাদের শ্রদ্ধেয় ডক্টর গিরিধর বিশ্বাস স্যার, উনি যখন একদিন ক্লাস নিতে ছিলেন সরিনামের উপরে, তো উনি কথা বলেছেন যে সরিনাম দিয়ে উনি আঁচিল সারিয়েছেন। তো আসলে আমরাও যখন এই যে সালফার পড়তেছিলাম, আমরা ক্যান্টের রেপার্টরিতে দেখেছি যে ওয়ার্ডসে সালফার কিন্তু ফার্স্ট গ্রেডে আছে। সো আমরা আসলে যেই যেটা ওয়ার্ডস বা আঁচিল সালফারের ওয়ার্ডস, সেটা তো আর থুজা দিয়ে যাবে না। তো সালফারের ওয়ার্ডসটাও আমাদেরকে চিনতে হবে। তো এই যে ওয়ার্ডস থাকুক বা যে কোনো ধরনের ইরাপশন থাকুক, এটার সাথে সাথে কিন্তু আমরা আদার্স সিমটমস গুলোকে যদি একটা পূর্ণাঙ্গ কেস টেকিং করে যদি কনসিডার করি, তাহলে আমরা দেখবো যে হ্যাঁ, সালফারেও আসলে আঁচিল সারানো সম্ভব। আচ্ছা, এরপরে হলো, আচ্ছা এখানে জাস্ট সোরিয়াসিস এর কথা বলছি, যে সোরিয়াসিস যখন দেখা যায় যে জাস্ট ড্রাই থাকে, কোনো ধরনের অয়েল বা তেল যুক্ত না থাকে, ফ্রি ফ্রম অয়েল যদি থাকে, তো সেটাকে সেই ধরনের সোরিয়াসিস গুলো সোরিক। আর যেগুলো হচ্ছে একটু তেল তেলে, অয়েলি অর গ্রিজি, সেগুলো হচ্ছে সাইকোটিক। তবে সোরিয়াসিস এর ক্ষেত্রে সোরিক এন্ড সাইকোটিক দুইটার কম্বিনেশনও থাকতে পারে। দুইটা মায়াজমের একই সাথে কম্বিনেশন ও থাকতে পারে একটা পেশেন্টের শরীরে। আর সিফিলিটিক মায়াজমে দেখা যাচ্ছে তাদের গ্ল্যান্ডুলার ইনভলভমেন্ট গুলো থাকতে পারে। এটা যে একটা রোগ আছে ইকথায়োসিস ভালগারিস, এটা নিয়ে আমরা অবশ্য ক্লাসে আলোচনা করব, স্কিনের আরো ক্লাস হবে সেখানে। তো ইকথায়োসিস ভালগারিসটা আমি যদি একটা ছবি দিয়ে আপনাদেরকে দেখাতে চাই, জাস্ট এই যে ইকথায়োসিস ভালগারিস। তো এই ইকথায়োসিস ভালগারিস এই ধরনের যেই কন্ডিশন গুলো আছে, এগুলো মোটামুটি সবগুলো মায়াজমি এগুলো কভার করে। সোরিক, যেমন এখানে ড্রাইনেস আছে, ড্রাইনেসটা হচ্ছে সোরিক ইন নেচার। তারপর হচ্ছে অনেক সময় দেখা যাচ্ছে এই ইকথায়োসিস ভালগারিসের সাথে পেশেন্টের মোল বা ওয়ার্টি ইরাপশনস থাকে, তো সেক্ষেত্রে এটা সাইকোটিক। এবং স্কোয়ামা অফ সিফিলিস থাকে, মানে এটা থেকে স্কোয়ামা অফ সিফিলিস, মানে সোরিক, সাইকোটিক এন্ড সিফিলিটিক তিনটা মায়োজমিরই কিছু কিছু ক্যারেক্টার, আর ক্যারেক্টারের কম্বিনেশনে জাস্ট হলো ইকথায়োসিস ভালগারিসটা তৈরি হয়। এছাড়াও আমরা আরো অনেকগুলো মায়োজম আছে, মানে অনেকগুলো ডিজিজ আছে, ক্লিনিক্যাল কন্ডিশন আছে, যেগুলো দেখা যাচ্ছে তিনটা মায়োজমি কভার করে, সেটা আমরা বলবো। আচ্ছা, এটা মোটামুটি আমরা বলেছি। পার্সপিরেশন, আচ্ছা, ঘাম, ঘামের ক্ষেত্রে হচ্ছে আমরা বলেছি সোরিক পেশেন্টের ঘাম কম হয়। সাইকোটিক পেশেন্টদের
ঘাম, প্রচুর ঘাম হয় এবং তাদের ঘাম থেকে হচ্ছে সুইট স্মেল বা মিষ্টির মতো একটা গন্ধ আসে। সিফিলিটিক মায়াজমের ঘামের বিষয়টি আমার জানা নেই, এই জন্য আমি অ্যাড করতে পারি না, এটা আমি একটু দেখতে হবে। আচ্ছা, ম্যালিগনেন্সিস দেখা যাচ্ছে যে স্কিনের কন্ডিশন গুলো যদি সোরিক পেশেন্ট হয়, আমরা জানি সোরিক যদি পেশেন্ট যদি সোরিক হয় তাহলে এই পেশেন্টটা একটু কম রিস্কের মধ্যে থাকে। এটা সেনসিটিভ, বাট তার হচ্ছে লাইফ থ্রেটেনিং কমপ্লিকেশন বা কন্ডিশন গুলো খুবই কম। তারপরও দেখা যাচ্ছে যদি ম্যালিগনেন্সি সোরিক পেশেন্টের মধ্যে ডেভেলপ করে সেটা হচ্ছে 40 বছরের পরে। সাইকোটিক পেশেন্টের অনেক সময় দেখা যাচ্ছে, যেমন কয়েকদিন আগে আমার কাছে একটা পেশেন্ট আসলো, 20 বছরের একটা মেয়ে, তার হচ্ছে ক্যান্সার। তো এই যে ম্যালিগনেন্সি, সেটা দেখা যাচ্ছে আর্লি এই যে ম্যালিগনেন্সি, এটা কিন্তু দেখা যাচ্ছে সাইকোটিক পেশেন্টের ক্ষেত্রে এই ধরনের ম্যালিগনেন্সিটা ডেভেলপ করে। ইভেন সিফিলিটিক মায়োজমের ক্ষেত্রেও বলা হয়েছে যে 40-40 ইয়ার্স এর পরে তার এই ম্যালিগনেন্সি বা ক্যান্সারটা ডেভেলপ করে। এছাড়াও সিফিলিটিক মায়োজমে আমরা দেখি তার ফাটা ফাটা হয়ে যায়, স্কিন গুলো ফেটে যায় এবং রক্তক্ষরণ হয়, এই কন্ডিশন গুলো দেখা যায়। আর বয়েলস, একনি, রেশ, স্কেবিজ এগুলো আমরা সোরিক মায়োজমে দেখি। সাইকোটিক মায়োজম এগুলোই মোটামুটি। এরপরে আরো কিছু বিষয় আছে, যেমন আমরা ইকথায়োসিস ভালগারিস এর কথা বলেছি, যেটা দেখা যাচ্ছে 3টা মায়োজমই কভার করে। তারপর হচ্ছে ইরিসিপেলাস, অনেক সময় আমাদের শরীরে ইরিসিপেলাস বা কার্সিনোমা, ক্যান্সার, হ্যাঁ, ইপিথেলিওমা, কার্সিনোমা, এগুলো দেখা যাচ্ছে 3টা মায়োজমই এগুলো কভার করে। অনেক সময় দেখা যাচ্ছে বার্থ মার্কিং থাকে শরীরের মধ্যে বা নিবাস থাকে, কনজেনিটাল মার্কিংস অফ দ্য স্কিন, স্কিনের মধ্যে জন্মগত কিছু কন্ডিশন থাকে, হয়তো দেখা যাচ্ছে ঘাড়ের দিকটা সম্পূর্ণই কালো হয়ে আছে, এটা তার জন্মগত ভাবে, অথবা কপালের একটা পাশ সম্পূর্ণ ব্ল্যাক হয়ে আছে। এই যে কন্ডিশনটা, এই কন্ডিশনটা প্রত্যেকটা মায়োজমই এখানে এর পেছনে আছে। ইলিফ্যান্টিয়াসিস, অনেক সময় আমরা দেখি ওভারব্রিজের উপরে বা রাস্তার পাশে বসে আছে, তার পাটা হচ্ছে হাতির পায়ের মতো ফুলে গিয়েছে, পুরো শরীর ভালো, কিন্তু এটাকে বলে ইলিফ্যান্টিয়াসিস। এটা স্বাভাবিকভাবে আমরা জানি যে ফাইলেরিয়া যেই মশা, এই মশার কামড়ের পরে হচ্ছে এই ফাইলেরিয়াসিস বা ইলিফ্যান্টিয়াসিসটা ডেভেলপ করে। এখন আহ আমার একটা প্রশ্ন হচ্ছে, যদি আমরা দেখি একটা পেশেন্টের মধ্যে 3টা মায়োজমি আছে, তাহলে আমরা সেখানে কি করব? ডক্টর হ্যারিম্যান তার ক্রনিক ডিজিজের 95 নম্বর পৃষ্ঠায় বলেছেন যে যদি কোনো পেশেন্টে 3টা মায়োজমি দেখা যায় যে একই সাথে আছে, তাহলে ওই পেশেন্টকে সর্বপ্রথম ট্রিটমেন্ট করতে হবে, তার অ্যান্টিসোরিক মেডিসিন দিয়ে তার ট্রিটমেন্টটা শুরু করতে হবে। যখন সোরিক অ্যান্টিসোরিক তার সোরিক কন্ডিশনটা কমে আসবে এবং দেখা যাচ্ছে সাইকোটিক অর সিফিলিটিক যে কোনো, যখন দেখা যাবে যে সাইকোটিক অর সিফিলিটিক এর মধ্যে যেটা বেশি তখন স্ট্রং থাকবে, তখন আমরা সেই মায়োজমেটিক ট্রিটমেন্টটা তাকে দেব। যদি সাইকোটিক স্ট্রং থাকে, সোরিক মানে ট্রিটমেন্টের পরে সাইকোটিকটা যদি দেখি স্ট্রং আছে, তাহলে সাইকোটিক অ্যান্টিসাইকোটিক মেডিসিন দিয়ে ট্রিটমেন্ট দিব। যদি দেখি সিফিলিটিক মায়োজমটা স্ট্রং আছে, তাহলে তাকে অ্যান্টিসিফিলিটিক মায়োজমেটিক মেডিসিন দিয়ে আমরা ট্রিটমেন্ট করব। এরপর হলো দেখেন এই স্কিনে আরেকটা কন্ডিশন দেখা যায়, বয়েলস, মানে ছোট ফোড়া বা ফোড়া, অ্যাবসেস, বয়েলস, কার্বাঙ্কল, অনেক ধরনের তো আছে। তো বয়েলস গুলো একদম সিম্পল বয়েলস, দেখেন স্কিনের উপরে ছোট একটা ফোড়া, জাস্ট স্কিনের উপরে, এটা গভীরতা দেখলেই বোঝা যায় গভীরতা নেই, এটা একদম সুপারফিশিয়াল, চামড়ার উপরে। তো এই টাইপের যে বয়েল গুলো আছে, এই বয়েল গুলোতে দেখা যাচ্ছে আপনার আহ পুজো থাকে খুবই কম, এবং হচ্ছে পেইন থাকে, পাশাপাশি রেডনেস থাকে, এবং চুলকায়, খুবই চুলকায়। এই কন্ডিশনটা হচ্ছে, যদি বয়েলের এই কন্ডিশন গুলো হচ্ছে সরি। সাইকোটিক হচ্ছে এই যে, সাইকোটিক কি সবসময় তার নিজের রিয়েল বিষয়টাকে সে হাইড করে রাখতে চায়, নিজেকে হাইড করে সিক্রেট করে রাখতে চায়। তো এই দেখেন, এই যে ফোড়াটা, জাস্ট 2 নাম্বার যে পিকচার, এখানে দেখাই যাচ্ছে যে উপরে ছোট একটা মুখ, বাট ভেতরে প্রচুর পুজ আছে বা প্রচন্ড ইনফ্লামেশন আছে, ফোড়াটা অনেক বড়, হাত দিলে দেখা যাবে যে অনেক বড় জায়গা ধরে জায়গাটা চাকা হয়ে আছে। তাহলে এই যে ফোড়ার যে কন্ডিশনটা, বড়, লার্জ, রেড, হ্যাঁ, ব্লান্ট পয়েন্টেড, ছোট্ট একটু পয়েন্টেড পার্ট, মানে দেখা যাচ্ছে ছোট একটা মুখ, হ্যাঁ, জাস্ট পেপিউলের মতো দেখতে, এবং অনেক সময় মিনস্ট্রুয়াল পিরিয়ডে এই অবস্থাটা মহিলাদের দেখা যেতে পারে। হ্যাঁ, এই এই অবস্থাটা হচ্ছে হলো আপনার প্রচুর ব্যথা থাকে।
তো এই কন্ডিশনটা হচ্ছে সাইকোটিক। সিফিলিটিক একদম আলসার মালসার হয়ে অবস্থা খারাপ, মানে দেখেন এই যে তার কন্ডিশনটা কেমন, উপরে যে একটা ক্রাস্ট পড়ে গিয়েছে, ওই ক্রাস্টটা জাস্ট তুললেই অনেক প্রচন্ড রক্ত, ইভেন পেইন, এবং জায়গাটা কমপ্লিটলি একটা, যে আমরা বলি যে ডিস্ট্রাকশন তার ফেসের, সেই ডিস্ট্রাকটিভ একটা কন্ডিশন, এটা হচ্ছে সিফিলিটিক। আলসার, স্কিনে আমরা আলসার এটাও দেখি। দেখেন আলসার গুলো কেমন, সোরিক পেশেন্টের আলসার জাস্ট এই যে চুলকানি, আলসারের মধ্যেও চুলকানি থাকবে। আহ এই যে ছোট ছোট আলসার যেটা মুখের ভিতরে হয়, হ্যাঁ, একদম সুপারফিশিয়াল চুলকানি থাকবে। তো এই এই টাইপের আলসার গুলো হচ্ছে সোরিক। সাইকোটিক হচ্ছে আলসারটা কেমন, এইখান থেকে যে ডিসচার্জ, আলসার থেকে যে ডিসচার্জটা হবে সেটা খুবই করোসিভ, মানে ক্ষতকর থাকবে, এবং আলসার এটার উপরে এটা মোটামুটি এরকম থাকবে। আর সিফিলিটিক হচ্ছে একদম গভীর ক্ষত, মনে হবে যেন তার হাড় পর্যন্ত চলে গিয়েছে। এবং সিফিলিটিক মায়োজমের দিক থেকে দেখা যায় যে তাদের যেই পার্টটা, বডির যে পার্টটা আক্রান্ত হবে, মোটামুটি ওই পার্টের স্ট্রাকচার চেঞ্জ, মানে জায়গাটা চিকন হয়ে যাবে, হ্যাঁ, বা মোটা হয়ে যাবে। এই কন্ডিশন গুলো সিফিলিটিক মায়োজম, স্ট্রাকচারাল চেঞ্জ হয়ে যাবে, হাড়ের আকৃতিটাই পরিবর্তন হয়ে যাবে, এবং তার একদম রেড একটা আলসারেটিক কন্ডিশন দেখা যাবে। স্কিনের সাথে চুলের একটা বিষয় আছে, দেখা যাচ্ছে চুল ভেঙে যায়, অল্প বয়সে চুল পেকে যায়, এগুলো মোটামুটি আমরা সোরিক মায়োজমের মধ্যে দেখি। চুল পড়ে যায় কেমন করে, চিরুনি দিয়ে যখনই আপনি মাথা আঁচড়াবেন, একটা দুইটা করে চিরুনিতে চুল চলে আসে, একটা দুইটা করে চুল পড়ে যায়। এটা তার পাশাপাশি হচ্ছে তার মাথায় খুশকি থাকবে, চুলকানি যুক্ত খুশকি থাকবে, মাথায় ময়লা হবে। এই কন্ডিশনটা মোটামুটি আমরা সোরিক পেশেন্টের মধ্যে দেখবো। সাইকোটিক পেশেন্টের দেখা যাবে একটা জায়গা থেকে, গোল একটা জায়গা থেকে তার চুলগুলো উঠে গিয়েছে, সার্কুলার স্পটস, এগুলো মোটামুটি আমরা পাই। তার মাথার কোনো একটা জায়গা থেকে গোল হয়ে চুল উঠে গিয়েছে, অথবা দাড়ির কোনো একটা জায়গা থেকে গোল হয়ে উঠে গিয়েছে। এই কন্ডিশন পেচি হেয়ার ফলিং, যে একটা ছোট সার্কুলার স্পটস যদি হয়ে যায়, গোলাকার একটা জায়গা থেকে যদি চুল এভাবে উঠে যায়, তখন সেটা হবে সাইকোটিক। সিফিলিটিক হবে কি, চুলগুলোর মধ্যে, মাথার মধ্যে এক ধরনের আঠালো ডিসচার্জ থাকবে, দুর্গন্ধ থাকবে, এবং সে যখনই চুল চিরুনি দিতে যাবে চুলের মধ্যে, তার একদম গোছায় গোছায় প্রচুর চুল উঠে চলে আসবে। তাহলে যেমন আমরা জানি যে টাক যখন পড়ে যায়, এভাবে প্রচুর চুল উঠে যখন পুরো মাথায় মোটামুটি টাক হয়ে যায়, সেই কন্ডিশনটা কিন্তু আমরা সিফিলিটিক কন্ডিশন আমরা জানি। আচ্ছা, এখন কথা হচ্ছে আমরা যে কিনোট সিমটমস গুলো ইতিপূর্বে আমরা কথা বলেছি, কিনোট সিমটমস গুলো একটু আপনাদেরকে মনে করিয়ে দিই। যেমন আমরা ন্যাশের বইতে আমরা 5টা কিনোট সিমটমস এর কথা বলেছিলাম, যে বার্নিং, রেডনেস, এক্সুডেশনস, উইক ফেইন্ট আফটার হট ফ্লাশেস ফলোড বাই সোয়েট, স্পেশালি এট 11 AM। আমরা যেটা বলেছি যে সকাল 11টায় পেশেন্টের যে টোটাল বৃদ্ধি। আচ্ছা, মোডালিটিস, তার সকালবেলা ডায়রিয়া বেড়ে যায়, দাঁড়ালে বেড়ে যায়, এবং হচ্ছে দাঁড়ালে যেহেতু তাদের স্ট্যান্ডিং তাদের জন্য আপনারা জানেন যে খুবই কষ্টকর, ওটস, সেজন্য সে বসে যেতে চায়, চেম্বারে আসলে একটু দাঁড়িয়ে থাকতে চায়, পারে না, বসে যায়। এবং সকাল 11টার সময় তাদের দেখা যাচ্ছে একটা পেটের মধ্যে ইমটি ফিলিং, মানে খালি খালি একটা অনুভব, এবং তাদের ওই সময় বৃদ্ধি আমরা দেখি। এবং ক্লোজ রুম, আবদ্ধ ঘরে তাদের বৃদ্ধি, ওপেন এয়ারে তারা ভালো থাকে, বাথিং, গোসলে তাদের কষ্ট বেড়ে যায়, আপনারা জানেন। কোল্ড ড্যাম্প ওয়েদারে তাদের কষ্ট বেড়ে যায়, এবং বেটার যখন তারা জানালা দরজা খোলা রাখে, ওপেন এয়ার তাদের আসে, তখন তাদের ভালো লাগে, এবং বসলে তাদের ভালো লাগে। এগুলো আমরা ন্যাশের যে বইতে আমরা এই কিনোট সিমটমস গুলো দেখেছি। আমরা দেখেছি জেইচ ক্লার্কের বইতে 4টা কিনোট সিমটমস, যেটা ইরেগুলার ডিস্ট্রিবিউশন অফ দ্য সার্কুলেশন, ফিলিং অফ এমটিনেস, এগ্রাভেশন বাই হিট, এগ্রাভেশন এট নাইট। এই কিনোট সিমটমস এর সাথে আজকে আমরা ফেরিংটন কয়েকটি কথা বলেছেন, যেটাকে বলছে পার্টিকুলার ইন্ডিকেশনস ফর সালফার। এটা একটু আপনাদেরকে আহ, বলে দিতে চাই, যেহেতু এগুলো আমাদের কিনোট সিমটমস। তো সেক্ষেত্রে উনি বলেছেন সালফারের পেশেন্ট আমরা জানি তাদের শরীর সবসময়ই হচ্ছে একটা কনজেশন বা হাইপারেমিয়া, তাদের একটা রক্তাধিক্যতা বা প্লিথরিক একটা কন্ডিশন সবসময় তাদের মধ্যে
থাকে। তো সেই অবস্থাটায় তাদের শরীর কিন্তু গরম থাকে। সালফারের পেশেন্টের সাথে হাত যখন আপনি মিলাতে যাবেন, হ্যান্ডশেক করতে যাবেন, দেখবেন তার হাতগুলো গরম হয়ে আছে, তার মাথার তালুটা গরম হয়ে আছে, একটা থ্রোবিং টাইপের একটা সেন্সেশনও তার মাথার মধ্যে পাওয়া যায়। ইভেন যদি তার হিমোরয়েডস বা পাইলস হয়, দেখা যাবে সেখানেও তার একটা পালসেটিং, একটা থ্রোবিং, একটা মানে দপদপানি একটা অনুভূতি। তার যদি হার্টের কোন মানে প্রবলেম হয়, তখন সেখানেও দেখা দেখা যাবে একটা দপদপানি একটা অনুভূতি দেখা যায়। তাহলে এই যে বডি ফিলস টু হট কেন? কনজেশনের জন্য, তার রক্তাধিক্যতার জন্য। এবং এই সালফারের পেশেন্টের রক্তাধিক্যতা যে সবসময় থাকবে এমন না, সামান্য একটু উত্তেজনায়, সামান্য একটু ইরিটেবিলিটি বা একটু রেগে গেলে, এক্সাইটমেন্ট আসলে সে কিন্তু এরকম উত্তেজিত হয়ে যায় বা তার শরীর গরম হয়ে যায়, তখন তার কান দিয়ে ব্লাড মনে হয় যেন গরম আসতে শুরু করে, তাপ আসতে শুরু করে, এরকম অবস্থাটা আমরা দেখি। তারা সবসময় জানালাগুলো খোলা রাখতে চায়, কারণ কি? কারণ আবদ্ধ ঘরে যখন তারা থাকে তখন তাদের একটা আহ মানে ডিসফোরিয়া, বা যেটাকে আমরা বলি হচ্ছে তার নিঃশ্বাস বন্ধ হয়ে আসে, ডিফিকাল্টি ইন ব্রিদিং বা সাফোকেটিং ফিলিং, যে তার মনে হয় যেন সে নিঃশ্বাস বন্ধ হয়ে আসবে, এই কন্ডিশনটা দেখা যায়। এই সাফোকেশন আমরা ইগনিশিয়ার মধ্যেও দেখি, সেখানে যদিও তার হলো গ্রিফের জন্য, গ্রিফ, সাডেন কোনো গ্রিফের জন্য তার এই কন্ডিশনটা তৈরি হয়। এটা আমরা সালফারের মধ্যেও দেখি, সে জানালা দরজা এগুলো। এবং এটা ইগনিশিয়ার মধ্যে এটার জন্য সে দীর্ঘ শ্বাস তার চলে আসে, কারণ তার মনে হয় যেন সে নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, বাতাস পর্যাপ্ত যাচ্ছে না। আর অনেক মেডিসিনেই আছে। এবং আমরা যেটা বলেছি যে ফ্রিকোয়েন্ট ফ্লাশেস অফ হিট, তার পুরো শরীরে বারবারই মনে হয় যেন গরম হয়ে আসে, হট ফ্লাশ, যেটা আমরা লেকেসিসের মধ্যে দেখি যখন পেশেন্টের মেনোরেজি, সরি, এটা হলো মেনোপজাল স্টেজ, যখন মহিলাদের মাসিক বন্ধ হওয়ার সময় আসে তখন তাদের ওই হট ফ্লাশটা দেখা যায়। আচ্ছা, তারপর ইমটি ফিলিং ইন দ্য স্টোমাক, যেটা আমরা বলেছি, এটা নিয়ে আজকে আমরা কথা বলবো। হিট অন টপ অফ দ্য হেড, তার মাথার তালুতে হচ্ছে গরম হয়ে থাকে। কোল্ড ফিট, এবং পাটা ঠান্ডা, পায়ের তালু ঠান্ডা হয়ে থাকে। এটা কিন্তু অনেক সালফারের পেশেন্টের মধ্যে দেখা যায়। অনেক সময় পায়ের তালু গরমও থাকে, অনেক সময় পায়ের তালু তাদের ঠান্ডা থাকে। কিন্তু এই পায়ের তালু ঠান্ডা থাকলেও তাদের বার্নিংটা কিন্তু অনেক সময় সালফারের পেশেন্টের মধ্যে দেখা যায়। প্যালপিটেশন অফ দ্য হার্ট কেন? কনজেশনের জন্য তার হার্টের মধ্যে একটা প্যালপিটেশন দেখা যায়, এবং সেটা একটু কাজকর্ম বা অ্যাসেন্ডিং, সিঁড়ি দিয়ে উঠতে গেলে তার এই অবস্থাটা দেখা যায়। পেইন থ্রো দ্য লেফট চেস্ট ফ্রম দ্য নিপল টু দ্য ব্যাক, এবং বাম পাশ থেকে এটা হার্টের যে মানে পেইনের কথা বলা হয়েছে। আমরা জানি যে হার্টের ব্যথাটা অনেক সময় পিছের দিকে যায়, আবার অনেক সময় বাম হাতের দিকে নেমে আসে। আচ্ছা, তো এই ফেরিংটন এই কন্ডিশন গুলোকে বলেছেন, এর মধ্যে আমরা, উনি ম্যাক্সিমাম কথাটাই বলেছেন কনজেশনকে বেস করে। সালফারের মধ্যে কনজেশনটা খুব বেশি পাওয়া যায়, কনজেশনকে বেস করেই উনি বলেছেন যে রক্তাধিক্যতা বা এই অবস্থাটা সালফারের মধ্যে আমরা দেখি। এটা আমরা পড়ে আসছি ইতিপূর্বে। তো বিষয় হচ্ছে এই যে টোটাল আমরা তিনটা বিগ রাইটার, যে যারা যাদেরকে আমরা সবসময় ফলো করি, যাদের বই পড়ি, তাদের বইতে দেখা যাচ্ছে সালফারের এই কিনোট সিমটমস গুলো, এগুলো কিন্তু খুবই জরুরি আমাদের ট্রিটমেন্টের জন্য, সালফারকে সিলেকশনের জন্য। কারণ কি? আমরা এটা বারবারই বলছি যে আমরা যদি রেপার্টরি খুলি, দেখা যাবে সালফার এমন ম্যাক্সিমাম রুব্রিকই সালফার কভার করে আছে, সালফার ম্যাক্সিমাম রুব্রিকই কভার করে আছে। সো সেখানে আমরা রেপার্টরি করে শুধু নাম্বার মিলিয়ে আমরা সালফার সিলেকশন যদি করতে চাই, তাহলে আমাদের জন্য খুবই ডিফিকাল্ট হয়ে যাবে, এবং সেটা ম্যাক্সিমাম টাইমে ভুল হবে। এই জন্য অনেক রাইটার বলেছেন যে সালফার যদি রেপার্টরিতে কারো সালফার আসে, তাহলে আরো বারবার সেটা নিয়ে চিন্তা করতে হবে, কারণ সালফার পেশেন্টের না হওয়ার সম্ভাবনাই বেশি। তো সেজন্যই আমরা এই কিনোট সিমটমস গুলো আমরা পেশেন্টের মধ্যে আছে কিনা আমরা খুব ভালোভাবে দেখবো। এটা আমরা এর আগে বলেছি, প্রত্যেকটা ক্লাসে আমরা বলি যে আমরা জাস্ট সালফার নামটাকে চিন্তা করেও আমরা অনেকগুলো সিমটমস মনে রাখতে পারি। আচ্ছা, এটা আমরা বলেছি, এটা বলেছি। আচ্ছা, পার্সপিরেশন, যেটা আমরা বলেছিলাম যে ঘাম, সালফারের পেশেন্টের মধ্যে স্বাভাবিকভাবে আমরা সোরিক পেশেন্টের ক্ষেত্রে বলে আসছি যে তাদের শরীরে ঘাম খুবই কম হয়, কারণ তাদের ড্রাইনেস, ঘাম যে কম হয় এই জন্যই ড্রাইনেস হয়। আচ্ছা, আরেকটি বিষয় আছে, সালফারের যে একটা স্কিনে ড্রাইনেস হয়, এর আরেকটা কারণও আছে। অনেকেই অনেক স্কিনে ড্রাইনেসের আরেকটা কারণ হিসেবে বলা হয় যে ভিটামিন ডিফিসিয়েন্সি, বিভিন্ন ধরনের তার মেলনিউট্রিশন, এটাও আছে। কারণ মেলনিউট্রিশনের অনেকগুলো কারণ আছে, তার মধ্যে একটা মেজর কারণ হচ্ছে সালফারের পেশেন্টের
ডাইজেস্টিভ ডিস্টারবেন্স, তার সে কিছু খেলে মানে অনেক সময় দেখা যাচ্ছে তার পেটটা খুবই ভরা ভরা থাকে। আচ্ছা, এটা আমরা কথা বলবো। মানে জাস্ট হলো তার ডাইজেস্টিভ, হজম প্রক্রিয়ার গোলযোগের জন্য তার অ্যাসিমিলেশন, মানে যে ল্যাক অফ অ্যাসিমিলেশন, যে খাবার যেটা খাচ্ছে সেটা শরীরে লাগছে না, এই জন্য দেখা যাচ্ছে তাদের ভিটামিন পর্যাপ্ত পরিমাণে, পুষ্টি, নিউট্রিশন তারা পাচ্ছে না, এই জন্য দেখা যাচ্ছে তাদের স্কিনটা ড্রাই থাকে। এটা আরেকটা কারণ। আচ্ছা, ডিসচার্জ গুলো আমরা এর আগেও বলেছি যে সালফারের যে কোনো ধরনের ডিসচার্জ, ইউরিন, স্টুল বা আদার্স ডিসচার্জ গুলো, এগুলো হবে কি এক্সকোরিয়েটিং, এক্সকোরিয়েটিং এক্সকোরিয়েটিং থাকবে এবং পেইনফুল থাকবে। মানে হেজে যাওয়া বা আপনার হচ্ছে করোসিভ থাকবে, এবং হচ্ছে জায়গাগুলো দেখা যাচ্ছে রেড হয়ে থাকবে এবং পেইনফুল থাকবে, রেডনেস। মানে যেমন এনআসে আমাদের কাছে যদি অনেক সময় ছোট বাচ্চারা আসে, দেখা যায় যে সে 2-3 দিন থেকে তার পাতলা পায়খানার সমস্যা, তখন আমরা দেখি যে এনাস, এবং পেশেন্টরা আসলে তার বাবা মাই বলে যে আহ, সে 2 দিন থেকে পাতলা পায়খানা করছে, এখন তো তার বাথরুমের রাস্তা যেটা রেকটাম বা এনাস, যেটা একদম আলসার হয়ে গিয়েছে, ক্ষত হয়ে গিয়েছে বা লাল হয়ে গিয়েছে। তো এটাই হলো সালফারের কন্ডিশন। আচ্ছা, সালফারের একটি গুরুত্বপূর্ণ বিষয়, এদের ঘাম এমনিতেই কম হয়, আবার ঘামে তাদের রিলিফ হয় না, এটাতে ফার্স্ট গ্রেডে আছে সালফার। আচ্ছা, তো আমরা এই যে কিনোট সিমটমস গুলো বলেছি, তার মধ্যে আমরা বার্নিং, এই কিনোট সিমটমসটা আমরা মোটামুটি আলোচনা করেছি। ইরেগুলার ডিস্ট্রিবিউশন অফ ব্লাড, এটাও আমরা লাস্ট ক্লাসে আলোচনা করেছি। আজকে আমরা ফিলিং অফ ইমটিনেস, এটা মোটামুটি সব রাইটারই বলছেন যে ফিলিং অফ ইমটিনেস, মানে তার একটা খালি খালি অনুভব, এই জিনিসটা সালফারের আরেকটা কিনোট, এটা মোটামুটি ম্যাক্সিমাম রাইটারই বলছেন। তাহলে সেটা কেমন? তো তাদের ইমটিনেস যেমন থাকে, ইমটিনেসটা কোথায়? তার স্টোমাকে। এবং সেটা কখন? বিশেষ করে যখন 11টা বাজে, সকাল 11টার সময় তার ইমটিনেসটা দেখা যায়। আহ বিশেষ করে আমরা ক্যান্টের ম্যাথমেটিকে আমরা এর আগে বলেছিলাম যে যখন দেখা যায় যে তাদের, যদি তারা দুপুর 12টায় যদি খাবার খায়, ঠিক 11টার সময় 1 ঘন্টা আগে তার এই ইমটিনেসটা দেখা যায়, যে খালি খালি অনুভব, এবং এত খালি খালি অনুভব তাদের, এটা সে টলারেট করতে, সহ্য করতে পারে না, তাকে কিছু খেতে হয়, এরকম কন্ডিশনটা দেখা যায়। আবার যদি সে 1টার সময় রেগুলার খাবার খায়, তাহলে তার 12টার সময় 1 ঘন্টা আগে দেখা যায়। তো এই খালি পেটের মধ্যে একটা খালি অনুভব, এটা কিন্তু সালফারের আমরা পাই, এটা কিন্তু একটা কিনোট সিমটম সালফারের। এবং ডক্টর ক্লার্ক বলেছেন, হোয়েন দ্যাট সিমটমস ইজ মার্কড, যে এই সকাল 11টার সময় তার যে খালি অনুভব, এটা যদি সে পায়, তাহলে সে কি করে? আই গিভ সালফার জেনারেলি 30 and get all the good I can out of the remedy before prescribing anything else, and very rarely am I disappointed. যদিও আমরা একটা সিমটমস দিয়ে তো আর মেডিসিন দিব না, কিন্তু ডক্টর ক্লার্ক বলেছেন যখন আমি এই সিমটমসটা পাই, তখন আমি সালফার 30 দিয়ে পেশেন্টকে ট্রিটমেন্ট করি, এবং ম্যাক্সিমাম টাইমেই আমি সাকসেস হয়েছি, এবং রিয়ারলি আমি হয়তো হতাশ হয়েছি, খুবই রিয়ারলি। তো এটা কিন্তু এজন্যই খুবই গুরুত্বপূর্ণ। আর ইম্পটিনেস শুধু থাকে এমন না, সালফারের মধ্যে ফুলনেসও থাকে অনেক সময়, যেটা আমরা একটু পরেই বলছি। আহ, আচ্ছা, তো এই যে সালফারের মধ্যে তার স্টোমাকে আরো বেশ প্রবলেম থাকে, বিশেষ করে ডিসপেপসিয়া থাকে, যেটাকে আমরা বলি অজীর্ণ রোগ, যে খাবার ঠিকভাবে ডাইজেস্ট হয় না। এটা যদি দেখা যায় যে তার সাপ্রেসড ইরাপশন, কোন ইরাপশন সাপ্রেসড করার পরে এই কন্ডিশনটা যদি আমরা দেখি, তাহলে তো অবশ্যই আমরা সালফারের কথা চিন্তা করব। অনেক সময় দেখা যাচ্ছে ফেরিনেশিয়াস ফুড, যেটা বিষাক্ত খাদ্য, যেটা আমরা এর আগে আমরা জানি যে যখন ওই যে আপনার বিষাক্ত খাদ্য বা পচা খাদ্য খাবার খেয়ে যদি এই পেশেন্টের যদি ফুড পয়জনিং হয়, আমরা আর্সেনিক, কার্বোবেজ, এই মেডিসিন গুলো বা আদার্স মেডিসিন, আমরা অনেক মেডিসিনই চিন্তা করি। তো এই বিষাক্ত খাদ্য খেলে যদি তার এই ডিসপেপসিয়া, অজীর্ণ রোগটা দেখা যায়, দুধ খেলে যদি তার এই ডিসপেপসিয়া, আমরা জানি যে সালফারের পেশেন্ট দুধ সহ্য করতে পারে না, সে মিষ্টির জন্য খুবই আগ্রহ থাকে তাদের, কিন্তু দুধটা সহ্য করতে পারে না। তো এই কন্ডিশনটা আমরা দেখি। আন্ডারলাইং ডিজিজ অফ ড্রাঙ্কেনেস অফ ইজ অফেন সোরা, আমি এটা যেটা হচ্ছে, অনেক সময় আমাদের কাছে পেশেন্ট আসে, আমরা হিস্ট্রি নিয়ে দেখি ওই পেশেন্ট সে প্রচুর পরিমাণে মদ্যপান করে বা মদ খায়। তো
তো এই যে মদ খাওয়ার যে একটা কন্ডিশন বা একটা হিস্ট্রি পেশেন্টের মধ্যে পাওয়া যায়, এই হিস্ট্রিতে আমরা জানি যদি এমন কন্ডিশন দেখা যায় যে সে খুবই গোপন প্রিয়, খুবই গোপনে গোপনে মদ খায়, আর তার দেখা যাচ্ছে শরীরের অবস্থা খুবই খারাপ হয়ে যায়, এমন সময় দেখে মানে তার মানে এটা থেকে সে ফিরে আসতে পারে না, তাহলে সেটা সাইকোটিক। কিন্তু একদম মদ খেয়ে যদি প্রাইমারি তার অসুবিধা দেখা দেয়, যে ডিসপেপসিয়া ডেভেলপ করে, একদম মদ খেয়ে তার দেখা যাচ্ছে ডাইজেস্টিভ কমপ্লিকেশন গুলো দেখা যায়, সেটা হচ্ছে তার অবশ্যই সরি। কিন্তু দেখা যাচ্ছে মদ খেতে খেতে এমন অবস্থা তৈরি হয়েছে তার, আমরা জানি যে মদ, আমরা এটা বলেছি, আমরা পড়েছি একটা ক্লাসে, আমি বলেছিলাম, সেটা হচ্ছে যখন আমরা ফ্যাটি লিভার পড়েছি, আমরা যখন লিভার সিরোসিস পড়েছি, ওইখানে আমরা অ্যালকোহল এবং লিভার এটার রিলেশনশিপ বলেছি, যে লিভার সবকিছু রিসিভ করতে পারলেও লিভার অ্যালকোহলটাকে রিসিভ করতে পারে না। তো সেক্ষেত্রে তাদের লিভার সিরোসিস হওয়ার পসিবিলিটি থাকে, যারা ক্রনিক অ্যালকোহল ড্রিঙ্কার্স তাদের। তো সেক্ষেত্রে হচ্ছে একদম প্রাইমারি যে যদি তার ডিসপেপসিয়া দেখা যায়, ডাইজেস্টিভ সিস্টেমে যদি গোলযোগ দেখা যায়, তাহলে সেক্ষেত্রে আমরা সরিক, এই কন্ডিশনটা সরিক থাকবে। এবং অনেক সময় দেখা যাচ্ছে অতিরিক্ত খাবার খেয়ে, ভোরেশিয়াস অ্যাপিটাইট, অতিরিক্ত খাবার খেয়ে যদি তাদের এই সমস্যাগুলো দেখা যায়, এবং অতিরিক্ত খাবার খাওয়ার পরে তাদের স্ক্রোফিউলা গ্ল্যান্ড গুলো ফুলে যায়, তাহলে সেক্ষেত্রে আমরা যেটা বলেছি, ক্লার্ক বলেছেন স্ক্রোফিউলা এন্ড সোরা আর ফ্রিকুয়েন্টলি কনভার্টিবল টার্মস, মানে একটা আরেকটার জায়গায় যায়, স্ক্রোফিউলা এবং সোরা কাছাকাছি, একটার জায়গায় আমরা আরেকটা ইউজ করতে পারি, এমন ভাবে বলেছেন। তো হোয়েন স্ক্রোফিউলা এক্সিস্টস উইদাউট পার্টিকুলার সিমটমস, সালফার উইল ডেভেলপ দেম। দেখা যাবে যে পেশেন্টের কোনো কমপ্লিকেশন পাওয়া যাচ্ছে না, কিন্তু তার দেখা যাচ্ছে দুই একটা গ্ল্যান্ড শরীরে ফুলে গিয়েছে, তখন সালফার যদি ওই পেশেন্টটাকে দেওয়া হয়, তার ইন্টায়ার বডি, তার পুরো শরীরে কি সমস্যা আছে সেটা হয়তো সিমটমস গুলো এক্সপ্রেস করবে, প্রকাশিত হয়ে যাবে, এটা বলেছেন। মেরাসমাস, পুয়ে পাওয়া আমরা জানি, উইথ হাঙ্গার এটিলিবেরিয়াম, আচ্ছা রেড অরিফিস, এগুলো আমরা বলে আসছি। আচ্ছা, এই যে ডিসপেপটিক কন্ডিশনটা সালফারে আমরা পেয়ে যাই, পাই। আচ্ছা, এরপর হচ্ছে স্ক্রোফিউলা নিয়ে ডক্টর ফেরিংটনও বলেছেন, এটা সালফারকে বলেছেন, সালফার ইজ আওয়ার মেইন স্টে ইন স্ক্রোফিউলা, হুইচ ইজ as you know an affection involving this lymphatic systems. It is the prince of remedies here. এই স্ক্রোফিউলার যে কন্ডিশন, এখানে সালফারকে বলেছে প্রিন্স। আমরা অ্যাপ্লাই করে দেখতে পারি, আমি নিজে ইউজ করেছি, আমি দেখেছি যে সালফার স্ক্রোফিউলাস কন্ডিশনে সালফার ভালো কাজ করে, যদি সাথে স্কিন ডিজিজ বা আদার্স কন্ডিশন গুলো যদি পাওয়া যায়। কারণ আমরা স্ক্রোফিউলাস এই মানে গ্ল্যান্ড ইনলার্জমেন্ট দেখলেই আমরা সচরাচর আমরা অ্যান্টিসিফিলিটিক মায়াজম, বিশেষ অ্যান্টিসিফিলিটিক মেডিসিন, বিশেষ করে মার্কসল ইউজ করে বসি, বা আদার্স মেডিসিন আমরা তো দিই, ব্যারাইটা কার্ব বা কোনিয়াম বা আদার্স অনেক ধরনের মেডিসিনই আমরা অ্যাপ্লাই করি। আচ্ছা, আমরা এই এখানে একটু দেখব যে তার হাঙ্গার, যে আমরা দেখছি যে এক্সেসিভ হাঙ্গার, সেটার সাথে ডক্টর জেইচ এলেন এই সরিক হাঙ্গার গুলোকে কিভাবে বলেছেন। সরিক পেশেন্টের হাঙ্গারটা থাকবে আনন্যাচারাল হাঙ্গার। আমরা দেখি সরিক বিশেষ করে সালফারেও আছে, আবার সোরিনামেও আছে। এরা রাতে ঘুম থেকে উঠে সরি, রাতে ঘুম থেকে উঠে তারা আবার খেতে চায়, পানি খেতে চায়, খাবার খেতে চায়, এই কন্ডিশনটা আমরা দেখি। তাহলে এই যে মরবিড হাঙ্গার অফ অর আনন্যাচারাল হাঙ্গার, এগুলো কিন্তু সালফারের মধ্যে বা সরিক পেশেন্টের কন্ডিশন। হাঙ্গার এট আনন্যাচারাল টাইমস ডিউরিং দ্য 24 আওয়ার্স। এমন আনন্যাচারাল টাইমস কি, আমরা যখন মনে করেন যে রাত্রে সে তার ঘুমানোর কথা রাত 3টার সময়, কিন্তু তখন তার খিদা লেগে গেছে, হ্যাঁ, তার স্বাভাবিকভাবে সে এমন সময় যখন খাবার সময় না, স্বাভাবিকভাবে দুপুরের খাবার আমরা 12টা 1টার সময় খাই, কিন্তু তার ওই 11টা 12টার সময় দেখা যাচ্ছে মানে খাবার খাওয়ার 1 ঘন্টা আগেই তার আনন্যাচারাল যে একটা টাইমস, এই টাইমসের সময় তার হাঙ্গারটা দেখা যায়। এবং খাবার খাওয়ার যেটা আমরা বলেছি 1 ঘন্টা বা 2 ঘন্টা আগে তার দেখা যাচ্ছে এই আনন্যাচারাল বা মরবিড হাঙ্গার, প্রচন্ড ক্ষুধা লাগে, এবং এই খাবারের পরেই আবার তার দেখা যাচ্ছে ক্ষুধা লেগে যায়, খাবারের ইমিডিয়েটলি পরেই, কেবল খেয়েছে ইমিডিয়েটলি পরেই তার আবার ক্ষুধা লেগে যায়। তো এই কন্ডিশন গুলো আমরা দেখি। আবার পাশাপাশি আবার আরো কিছু দেখি, প্রোস্ট্রেশন আফটার ইটিং, মানে খাবারের পরে সে খুবই অবসাদগ্রস্ত হয়ে যায়। আমরা প্রোস্ট্রেশন আর উইকনেস দুইটার মধ্যে ডিফারেন্স বলেছিলাম। উইকনেস হচ্ছে সাধারণ দুর্বলতা, যে দুর্বলতায় সে চলাফেরা করতে পারে,
মোটামুটি, কিন্তু তার দুর্বল ফিল হয়। আর প্রস্ট্রেশন হচ্ছে এমন দুর্বলতা যে দুর্বলতা সে বিছানায় পড়ে যায়। তো খাবারের পরে সে এতই দুর্বল হয়ে যায় বিছানায় পড়ে যায়। এই কন্ডিশনটাও কিন্তু পাওয়া যায়। খাবারের পরে তার শুধু ঘুম আসতে চায়, খাবারের পরে তার প্রচুর এখানে ঘাম দেখা যায়, এটা অ্যাবনর্মাল। নর্মালি শরীর পেশেন্টের ঘাম কম, কিন্তু খাবারের পরে তার দেখা যাচ্ছে ঘামটা অনেক বেড়ে যায়। হ্যাঁ, তো এই অবস্থাগুলো, সাথে সাথে তার পেটটা ফুলে যায়, তার গ্যাস হয়, ফ্লাটুলেন্স হয়, এই অবস্থাগুলো আমরা দেখি শরীর পেশেন্টের মধ্যে। আবার এর অপোজিট সিমটমসও আমরা দেখি শরীর পেশেন্টের মধ্যে। সেটা হচ্ছে তার ক্ষুধা নেই, তারপরে দেখা যাচ্ছে তার পেটটা ফুলনেস, পেটটা ফুলে আছে, ব্লোটিং, গ্রেট ডিস্টেনশন, অনেক বেশি পেটটা ডিস্টেন্ড হয়ে আছে, ফুলে আছে, ডিউ টু দ্য অ্যাকুমুলেশন অফ গ্যাস, মানে তার পেটে প্রচুর গ্যাসের কারণে তার পেটটা ফুলে আছে। তো এই কন্ডিশন গুলো দেখা যাচ্ছে, আমরা দেখি যে সালফারের মধ্যে এগুলোও পাওয়া যায়। আচ্ছা, স্টোমাকে কিছু সিমটমস আমরা দেখি যে সালফারের যে স্টোমাক সেটা হয় উইক স্টোমাক, দুর্বল স্টোমাক। সালফার স্টোমাক ইজ এ উইক স্টোমাক, এটা বলেছেন ডক্টর কেন্ট। ইজ স্লো ইন ডাইজেস্টিং, সে তার হজম প্রক্রিয়া খুবই দুর্বল। হ্যাঁ, এই জন্য তাকে বলা হয়েছে যে ডিসঅর্ডার্ড স্টোমাক, তার স্টোমাকটা হচ্ছে ডিসঅর্ডার্ড স্টোমাক। ডিসঅর্ডার মানে কি? আমরা স্বাভাবিকভাবে ডিসঅর্ডার তো বুঝি, সবাই বুঝি। বিফোর ইটিং, তার খাবারের আগে কি সমস্যা তৈরি হয়? খাবারের আগে হচ্ছে সে খুবই, স্টোমাকটা খুবই সেনসিটিভ হয়ে যায়। সামান্য টাচ, তার দেখা যাচ্ছে টাচ করলে তার খুবই সেনসিটিভ ফিল হয়, এবং তার খুবই খাবারের আগে প্রচন্ড ক্ষুধা তার মধ্যে দেখা যায়। কিন্তু খাবারের পরে তার দেখা যায় যে পেটটা হেভিনেস, ফুলে গিয়েছে, খুবই ভার হয়ে গিয়েছে। সামান্য খাবার পরেই তার দেখা যাচ্ছে এই অবস্থাটা তৈরি হয়, পেটটা ফুলে যায়, পেটটা খুবই ভার হয়ে যায়। আচ্ছা, গরুর বিশেষ করে মাংস খেলে তার এই অবস্থাটা দেখা যেতে পারে। পাশাপাশি আমরা জানি যে সালফারের পেশেন্টের, তারা খায়, যখন খাবার খায় তখন খাবার খাওয়ার সময় তারা খুবই অল্প পরিমাণ খায় এবং বেশি পরিমাণ পানি খায়। এটা কিন্তু সালফারের একটা পিকুলিয়ার সিমটমস। পাশাপাশি এই তার স্টোমাকের এই কন্ডিশনের সাথে তার ব্যথা অনুভব হয়, প্রচুর ব্যথা অনুভব হয়। ব্যথাটা কেমন? খুবই জ্বালাকর, বার্নিং পেইন। তো এগুলো মোটামুটি আমাদের কাছে। এবং পেশেন্ট এসে আমাদেরকে কি বলে? পেশেন্ট এসে বলে যে আমি খাবারের পরে আমার স্টোমাকের মধ্যে অনেক ব্যথা হচ্ছে, আমার পেটের মধ্যে খুবই ব্যথা হচ্ছে, এবং খাবারের পরে পেটটা অনেক ভার ভার অনুভব হচ্ছে। এই কন্ডিশনটা পেশেন্ট এসে আমাদের কাছে বলে, তখন আমরা আরো হিস্ট্রি নিই। এবার ওভারঅল হিস্ট্রি নিই, আমরা পেশেন্টের মেডিসিন, যদি সালফার আসে আমরা সালফার দিই। আচ্ছা, আরেকটা কি রোগ সিমটমস হচ্ছে অ্যাগ্রাভেশন বাই হিট। এটা আমরা বলেছি বিশেষ করে তার হচ্ছে বিছানার গরমে, নর্মাল হিটে কিন্তু দেখা যাচ্ছে, মানে সে বিছানার গরমে বিশেষ করে তার দেখা যাচ্ছে অ্যাগ্রাভেশন, এই কন্ডিশনটা আমরা দেখি। ইভেন অনেক সময় দেখা যায় আমাদের অনেক পেশেন্ট আসে রিউমেটিজম বা সায়াটিকা পেইন নিয়ে আসে, সায়াটিক নার্ভের পেইন নিয়ে আসে, বা রিউমেটিজম বাত ব্যথা নিয়ে আসে, এবং সেগুলো যদি আমরা দেখি যে ওয়ার্ম ইন বেড, বিশেষ করে বিছানার গরমে অ্যাগ্রাভেশন। আবার কিছু ক্ষেত্রে দেখা যায় যে চুলার কাছে কাজ করতে গিয়ে চুলার এই যে তাপ বা গরমে অ্যাগ্রাভেশন দেখা যায়। তো এগুলোও কিন্তু সালফারের মধ্যে আছে। অ্যাগ্রাভেশন এট নাইট, এটা মেইনলি হচ্ছে নাইটে অ্যাগ্রাভেশন বিছানার গরমে। তো সেক্ষেত্রে এটা হচ্ছে লেস ক্যারেক্টারিস্টিক সিমটমস বলেছেন ক্লার্ক। এক্সুডেশনস, এটা আমরা আরেকটা কিনোট সিমটমস, জাস্ট সংক্ষেপে বলছি। তো এক্সুডেশনস মানে কি? আমাদের শরীরে অনেকগুলো ক্যাভিটি আছে, সেরাস স্যাক বলে। বিশেষ করে আমরা এটা বলেছি যে আমাদের লাং এর মধ্যে, ফুসফুসের মধ্যে যে কাভারিংটা আছে সেটার মধ্যে বিশেষ করে সেটাকে বলি আমরা প্লিউরাল ক্যাভিটি থাকে। জাস্ট জাস্ট ফুসফুসের সাথে মিশানো একটা লেয়ার থাকে, আর বাহিরে আরেকটা লেয়ার থাকে, মাঝখানের অংশটাকে বলে ক্যাভিটি, যেটাকে বলি আমরা প্লিউরাল ক্যাভিটি। পেরিটোনিয়াম বা পেটের মধ্যে একটা কাভারিং আছে যেটাকে আমরা পেরিটোনিয়াল ক্যাভিটি বলি। হার্টের মধ্যে একটা কাভারিং আছে যেটাকে আমরা পেরিকার্ডিয়াম বলি বা পেরিকার্ডিয়াল ক্যাভিটি বলি। তো এই ক্যাভিটি গুলোর মধ্যে, বা মেনিনজেস যেটা আমরা ব্রেনের মধ্যে আছে, তো এই কাভারিং গুলোর মধ্যে যখন কোনো ধরনের পানি বা পুজ বা কোনো ধরনের এক্সুডেশন হয়, মানে কোনো পানি বা লিকুইড কিছু যদি জমে, তাহলে সেক্ষেত্রে কিন্তু সালফার, ব্রায়োনিয়া, ক্যালিমিউর, এই তিনটে মেডিসিনের কথা ডক্টর নেশ বলেছেন। ডক্টর জেন সিঙ্গেল, উনি একজন ইন্ডিয়ান একটা রাইটার, ওনার একটা বই আছে কুইক বেডসাইড প্রেসক্রাইবার।
এখানে উনি বলেছেন যে ইন অ্যাডভান্সড স্টেজেস অফ এক্সুডেশনস উইথ সিমটমস অফ মেন্টাল অ্যাংজাইটি এন্ড রেস্টলেসনেস। এই যে যদি অ্যাডভান্সড স্টেজ হয় তাহলে সেক্ষেত্রে যদি অ্যাংজাইটি, রেস্টলেসনেস বা সালফারের আদার্স যদি সিমটমস গুলো পাই, সেক্ষেত্রে উনি বলছে সালফার এট ওয়ান্স, এক ডোজ সালফার দেওয়ার জন্য। কিন্তু সুপারফিশিয়াল সিমটমস গুলো অ্যাকোনাইট, আর্সেনিক এগুলো দিয়ে ট্রিটমেন্ট করার জন্য। যাই হোক, ওভারঅল কথা হচ্ছে এক্সুডেশনস এটা সালফারের একটা কিনোট সিমটমস, এটা আমরা বললাম। আমি আজকে মোটামুটি 11টা 8 হয়ে গিয়েছে। আমরা নেক্সটে আবার আলোচনা করব 24 ক্যারেক্টারিস্টিক্স অফ সালফার সহ আরো বেশ কিছু আলোচনা রয়ে গিয়েছে। আমি যতটুকু আলোচনা করলাম এর উপরে আজকে শেষ করতে চাই। সবাইকে ধৈর্য ধরে এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে, পাশাপাশি হোমিও দর্পণ গ্রুপের পক্ষ থেকে। আশা করছি আমাদের এখন আরো ইন্টারেক্টিভ যে ডিসকাশন হবে আপনারা